আমি বললাম, সাহেব আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? সাহেব বললেন, একদম চুপ। তোমাকে চাকরির জায়গায় নিয়ে যাচ্ছি, যেখানে তুমি চাকরি করবে। আমি বললাম, ঠিক আছে সাহেব। এইভাবে সাহেব আমাকে একটি বড় বিল্ডিংয়ে নিয়ে গেল এবং আমাকে সেখানে একটি রুমে নিয়ে গেল। আমি বললাম, সাহেব এটা তো গার্মেন্টস না। সাহেব বললেন, তোমাকে গার্মেন্টসের চেয়ে এখানে বেশি বেতন দিব। তুমি শুধু আমাদের কথা মতো কাজ করবা, ওকে? আমি বললাম, ঠিক আছে সাহেব। একটু পর লক্ষ্য করলাম দুইজন কালো কালো মানুষ আমাকে দেখে কেমন জানি করতেছে। তখন ভয়ে আমার কলিজা মনে হয় উড়ে যাবে, এমন অবস্থা হলো। তারপর তারা আমাকে, হ্যালো বন্ধুরা, আমি রুমা আক্তার। আমি আসলেই মধ্যবিত্ত ফ্যামিলির একটা মেয়ে। দেখতে অনেক সুন্দরী ছিলাম। আমি যখন স্কুলে পড়তাম তখন স্কুলের সকল এলাকার সকল ছেলে ফেলে আমার দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকত। আমার ভাই নেই। আমরা 4 বোন, তো আমাদের ফ্যামিলি খুব কষ্ট করে চলত। অনেক কষ্টের ভিতরে টানাটানির মধ্যে আমাদের ফ্যামিলি চলছিল। তো 4 বোনের ভিতরে আমি হচ্ছি সবার বড়, আর 3 জন হচ্ছে ছোট। তো ফ্যামিলির ভালোর কথা চিন্তা করে, বোনদের কথা চিন্তা ভাবনা করে আমি চলে গেলাম বিদেশে চাকরি করার জন্য। তো তারা আমাকে বিদেশ নেওয়ার সময় বলেছিল যে গার্মেন্টসে ভালো একটা কোম্পানিতে চাকরি দিবে। গার্মেন্টস এর চাকরির কথা বলে তারা আমাকে বিদেশ নিয়ে যায়। কিন্তু দুঃখের বিষয় হলো, তারা আমাকে গার্মেন্টস এর চাকরি না দিয়ে আমাকে দিয়েছিল বাসা বাড়ির কাজ। তো তারা আমাকে বাসা বাড়িতে যখন কাজ দিল, তখন আমি বললাম উনাকে, আপনি আমাকে বললেন গার্মেন্টস এর কাজ দিবেন, তা না দিয়ে আপনি আমাকে এখন দিচ্ছেন বাসা বাড়ির কাজ। আপনি তো বাসা বাড়ির কাজ করার কথা বলে আমাকে নিয়ে আসেননি, তাহলে আমাকে এখন কেন এই কাজগুলো করাচ্ছেন? তখন তারা বলে যে দেখো, কিছুদিন এখানেই তুমি এই কাজটা করো। মানে তোমাকে যে গার্মেন্টসের কথা বলেছিলাম, সেই গার্মেন্টসটা বন্ধ হয়ে গেছে, তাই তোমাকে এখানে বেশ কিছুদিন কাজ করতে হবে। আবার কিছুদিন পরে গার্মেন্টস খুলবে, তখন আমি তোমাকে ওখানে চাকরি দেব। বাড়িতে তো তোমার টাকা পাঠাতে হবে। তুমি তো টাকা ইনকাম করার জন্য আসছো নাকি? এখানেও কাজ করলে তুমি টাকা পাবা, সমস্যা নাই। তোমাকে এখানে টাকা দিবে, ভালো স্যালারি দিবে। তো যাই হোক, আমার টাকা দরকার। আপাতত আমি বাসা বাড়ির কাজেই করি, এই বলে আমি আমার মনকে সান্ত্বনা দিলাম। বাড়ির ম্যাডামটা অনেক ভালো ছিল। বাড়ির ম্যাডাম সাহেব সবাই ভালো ছিল। এইভাবে 1 সপ্তাহ কেটে গেল ওদের বাড়িতে কাজ করি। তখন আস্তে আস্তে আমি বুঝতে পারলাম সাহেব বাবুর চরিত্রটা সুবিধার লাগছে না। কেমন যেন আরে আরে চাচ্ছে। মানে আমাকে দেখলে কেমন কেমন করে মুখে অঙ্গিভঙ্গি করে। মানে আমি যখনই সাহেবের দিকে তাকাই, তখন সাহেব ওরকম করে। তখন আমি মুখটা ফিরিয়ে অন্য ধান্দায় যাই, অন্য কাজ করার চেষ্টা করি, মানে অন্য কাজের দিকে চিন্তাভাবনা দেই। হঠাৎ করে আর একদিন দেখি সাহেবের ছেলে, সেও আমার দিকে কুনজরে তাকিয়ে থাকে। আচ্ছা, সবাই কি এই বাড়ির এরকম? ম্যাডাম তো অনেক ভালো, ভালো একটা মনের মানুষ, কিন্তু সাহেব বাবু এরকম, সাহেব বাবুর ছেলেও এরকম। আবার সাহেব বাবুর ফ্রেন্ড সার্কেল আসছে, তারাও কেমন জানি আমাকে দেখলেই কেমন কেমন করে হাসাহাসি করে, আবার চোখ মারে। কেমন জেনে কি করে আসলে আমি দেখেও না দেখার ভান করে চলি। কিছু করার নেই, পরিস্থিতির শিকার। আমি আছি অনেক বিপদে। আমাকে যে কথা বলে নিয়ে গেছে, সে কাজটা না দিয়ে আমাকে অন্য একটা কাজ দিয়েছে। সেখানে আমি চাইলেও কিছু করতে পারছি না, না চাইলেও আমি কিছু করতে পারতেছি না। আমার পরিস্থিতি শিকারের কারণে আমার বাধ্য হয়ে এই কাজ করতে হচ্ছে। তাই ভাবলাম, যাই হোক, যে যা করতে পারে করুক, সমস্যা নেই। আমি আমার মতো থাকব। আমার প্রতিদিনের কাজগুলো আমি আমার মতো করে সেরে ফেলি। হঠাৎ করে আমি রুমে শুয়ে পড়ছি, সবার খাওয়া দাওয়া শেষ, কাজ কাম শেষ। রাত্রেবেলা আমি শুয়ে পড়েছি। হঠাৎ করে আমার দরজায় নক করে। দরজায় যখন নক করে, তখন আমি দরজা, মানে প্রথম দিন ফার্স্ট টাইম যখন দরজায় নক করে গেটটা খোলার সাথে সাথেই দেখি যে সাহেব বাবু। তখন আমি বললাম যে সাহেব, কিছু করতে হবে। সাহেব বাবু বলল, না, তোমাকে একটা কথা বলার জন্য আসছি। আমি বললাম, ও আচ্ছা, ঠিক আছে, তাহলে সাহেব বাবু আমি আপনার জন্য কি করতে পারি? তখন তিনি আমাকে বললেন, দেখো রুমা, তোমাকে আমার খুব ভাল লেগেছে, আর বাংলাদেশি মেয়ে আমার খুব পছন্দ। আমি তোমার সাথে একটু রোমান্টিক হতে চাই।
আমি সাহেব বাবুর কথা শুনে মাথায় যেন আসমানটা ভেঙে পড়ল। ভাবলাম এখন কি করি। আমি বললাম, বাবু, আপনার স্ত্রী, পুত্র, কন্যা সবই আছে। আপনি কেন আমার সাথে এরকম করবেন? তারপর সাহেব বাবু বলল, তোমাকে আমার মনে ধরেছে। প্লিজ, তুমি না করো না। আমি বলছিলাম, না সাহেব বাবু, এটা আপনি কি বলেন? এটা কখনো সম্ভব না। আমি এটা করতে পারবো না। তখন সাহেব বাবু বলে যে, দেখো রুমা, তোমাকে আমি যেটা বলতেছি তুমি এটাতে রাজি হয়ে যাও। না করো না। আমি তো রাজি হতেই চাইলাম না, কোনোভাবেই রাজি হতে চাইলাম না। অবশেষে সে আমার সাথে ঘটনাটা ঘটিয়ে ফেলল সাহেব বাবু। তারপর সাহেব ঘটনা ঘটিয়ে চলে গেল। উনার কাজ সেরে উনি চলে গেল। পরে আমি ওয়াশরুম থেকে এসে ফ্রেশ হয়ে এসে আমি আমার বেডে বসে বসে কান্না করতেছিলাম আর বলতেছিলাম, হায় আমি কি করলাম, কিসের আশায় আসলাম, আর কি হইল। আমি খুবই দুঃখ অনুভব করতেছিলাম। মা বাবার কথা মনে করতেছিলাম, বোনেদের কথা মনে করতেছিলাম। মনে করতে করতে অলরেডি আমার বুকটা ফেটে কান্না চলে আসে। আমি কান্না করতেছি অনেক চিপে চিপে, মানে অনেক আস্তে আস্তে, ভয়ে ভয়ে কান্না করতেছিলাম। পরে কান্না করতে করতে 1 ঘন্টা প্রায় কেটে গেল। 1 ঘন্টা পরে সাহেবের ছেলে চলে আসলো। সাহেবের ছেলে আসলো। আমি মন খারাপ করে কান্না করছিলাম, কিন্তু দরজাটা লক করতে মনে ছিল না। তো সাহেবের ছেলে এসে সরাসরি রুমে ঢুকে পড়েছে। সাহেবের ছেলেও এসে সেই একই চান্সে, একই কেস, একই কাজ। সেও আমার সাথে রোমান্টিক হতে চাচ্ছে। তখন দেখি আমি আমার মুখের ভাষা হারিয়ে ফেলছিলাম। আমি কোনোভাবে রাজি হচ্ছিলাম না। অনেক কান্না করতেছিলাম। এতিম অসহায় মতো অনেকবার নিষেধ করেছিলাম, কিন্তু সে কোনোভাবেই আমাকে বোঝার চেষ্টা করল না। আমাকে ছাড় পাই নাই, আমাকে ক্ষমা করে দিল না। সাহেবের ছেলেও আমার সাথে রোমান্টিকতা করে তারপরে রুম থেকে চলে গেল। 2 দিন পরে সাহেবের ফ্রেন্ড সার্কেল সবাই আসছে। 3 জন আসছে। তাদেরকে নিয়ে সাহেব বাবু আমার রুমে আড্ডা দিচ্ছিল। তো হঠাৎ করে আমাকে ডাক দেয় সাহেব বাবু। আমি সাহেব বাবু ডাকে সাড়া দেই। দেওয়ার পরে সাহেব বাবু বলে যে, আমাদের জন্য নাস্তা রেডি করে নিয়ে আসো, চা বানিয়ে নিয়ে আসো। তখন আমি সবার জন্য নাস্তা রেডি করে নিয়ে গেলাম, চা বানিয়ে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে সাহেব বাবুর ফ্রেন্ড সার্কেল, ওরা আমাকে দেখে হাসাহাসি করছে, কি যেন বলাবলি করছে, মানে সবাই সবার মতো করে হাসাহাসি করছে। আসলে আমি কিছু বুঝতে পারছি না। আর আমি এদিকে মনে মনে ভাবছি সাহেব বাবুর সাথে আমার ঘটনা ঘটে যাওয়ার কথা। আর মনে মনে বলতে লাগলাম যে কপালটা বড়ই দুঃখের। আসলাম একটু সুখের মুখ দেখতে। সুখের মুখ দেখতে এসে মনে হয় আরও দুঃখের সাগরে ভেসে গেলাম। এইভাবে তারা আনন্দ করার পর সাহেবের 3 বন্ধু আমার সাথে ঠিক একই বায়না করে বসল। সাহেব বাবুর যে 3টা ফ্রেন্ড এসেছিল তারাও আমার সাথে সেই একই কেস নিয়ে আমার সাথে কথা বলতেছিল। আমি কোনোভাবেই রাজি হচ্ছিলাম না। এই জন্য তারা আমাকে বিভিন্নভাবে ভয় এবং হুমকি দিতে থাকে। ওরা আমাকে অনেক কিছু বলে, অনেক হুমকি দেয়া, অনেক কিছু করে হ্যাস্ত ন্যস্ত করে। আর আমাকে বলে মেরে ফেলবে, আমাকে গায়েব করে দিবে, আমার বাবা মা আমাকে খুঁজেও পাবে না, হ্যান্ড করবে, ত্যান করবে, অনেক কিছু বলে। এরকম করতে করতে অবশেষে আমাকে জিম্মি করে আমার সাথে কাজটা সেরেই ফেলল। প্রথমে সাহেব বাবু আমার সাথে ইচ্ছামতো রোমাঞ্চ করে, তারপরে সাহেব বাবুর 3 বন্ধু একসাথে, তারপর আসলো সাহেব বাবুর ছেলে। তো যাই হোক, অনেক দুঃখের বিষয়। কি বলবো, বুকটা ফেটে কান্না আসতেছিল। আর মনে মনে বলছিলাম, কোনো আশায় বিদেশ আসলাম, আর কি পাইলাম। যাই হোক, আমি এই নির্যাতনগুলা একে একে 2-3 দিন আমি সহ্য করেছি। তারপরের দিন আমি আর সহ্য করতে পারছিলাম না। পরে ম্যাডামের কাছে গিয়ে অনেক রিকোয়েস্ট করে ম্যাডামের হাতে পায়ে ধরে অনেক মিনতি করে ম্যাডামকে বললাম, ম্যাডাম আপনিও একটা মেয়ে, আমিও একটা মেয়ে, আমি তো আর শীতে পারছি না, ম্যাডাম আপনি আমাকে বাঁচান। তখন ম্যাডাম বলেছিল, তোমার কি হয়েছে? তখন ম্যাডামকে বললাম, ম্যাডাম আমি আপনাকে একটি কথা বলবো, হয়তো আপনি বিশ্বাস করবে না। তখন ম্যাডাম আমাকে বলল, কি বলবা, স্পষ্ট করে বলো। আমি ম্যাডামকে অনেক কান্না সুরে বললাম, ম্যাডাম সাহেব বাবু আমার সাথে বাজে আচরণ করেছে, আমার সাথে বাজে কাজ করেছে। ম্যাডাম রেগে গিয়ে আমাকে বলে, তোর এত বড় সাহস, ছোট লোকের বাচ্চা, ফকিন্নির বাচ্চা,
তুই এত বড় কথা বলিস আমার স্বামীকে নিয়ে, আমার হাজবেন্ডকে নিয়ে এত বড় কথা বলিস তুই, তোর এত বড় সাহস হলো কোথা থেকে? এই বলে ম্যাডাম অনেক চিল্লাচিল্লি করা শুরু করে দিল বাসাতে। পরে ম্যাডাম একে একে 3-4টা থাপ্পড় মেরে দিল আমাকে। আরও আমার কষ্টটা কেমন যেন বেড়ে গেল, কিন্তু আমি জোরে কান্না করতে পারছিলাম না। যাই হোক, আমি আস্তে আস্তে কান্না করছিলাম, চিপে চিপে কান্না করতেছিলাম। কান্না করা অবস্থায় ম্যাডামকে বললাম, ম্যাডাম আপনি আমাকে মারেন কাটেন যাই করেন, সাহেব আমার সাথে এরকম বাজে আচরণ করেছে। সাহেবের কথা বাদ দিলাম, আপনার সন্তান আপনার ছেলে সেও আমার সাথে এই কাজটা করেছে। কিন্তু ম্যাডাম বিশ্বাসই করল না। ম্যাডাম এটা মানতেই চাচ্ছে না। মানে ম্যাডাম বলতেছে এগুলা সব তোর সাজানো নাটক, মানে নাকি সাজিয়ে গুছিয়ে কথাগুলো বলেছি, আমি নাকি ওনাদের টাকা পয়সা সোনা দানা সবকিছু লোভে পড়ে, এগুলো দেখে আমার লোভ লালসা জেগেছে। এই কারণে আমি মিথ্যা কথাগুলা বানিয়ে বানিয়ে বলেছি, মিথ্যে কথাগুলো সাজিয়ে গুছিয়ে বলছি। এই ভেবে ম্যাডাম আমাকে অনেক গালি গালাজ করে। ম্যাডাম আমাকে বিভিন্নভাবে গালি গালাজ করার পরেও আমি বললাম, ম্যাডাম আপনি আমাকে ভুল বুঝতেছেন আর আমি যা বলছি সবই সত্য। তারপরেও ম্যাডাম বিশ্বাস করতে চায় না। পরে ম্যাডাম রান্নাঘরে গিয়ে তরকারি লাড়ায় যে চামচ আছে, সেই চামচটা চুলাতে গরম করে সে কি করল, আমার এই মুখে, আমি যে মুখ দিয়ে ম্যাডামকে কথাগুলো বলেছি সেই মুখে ছ্যাঁক দিতে এসেছিল। পরে আমি মুখটা ঘুরিয়ে নিতে যখন যাই তখন ওই চামচটা আমার গালে লেগে যায়। তখন ছ্যাঁকাটা আমার গালে লাগে, গালটা একবারে পুড়ে পুলে যায়। মানে কি বলবো, যে বলার মতো না। পুরো গালটা একবারে শেষ হয়ে গেছে, এখানে ফোসা পড়ে যায়, গালটা ফুলে যায়। এই গালটা ফুলে গিয়ে আমার এই চোখটা ঢেকে যায়। এই চোখটা দিয়ে দেখতে পারতাম না ভালো করে। এটার জ্বালা যন্ত্রণায় আমি অনেক কষ্ট পাচ্ছিলাম। কষ্টে যন্ত্রণায় আমি ওদেরকে অনুরোধ করেছিলাম আমাকে একটা ওষুধ এনে দিতে, একটা বড়ি এনে দিতে। আমি সহ্য করতে পারছি না, অনেক জ্বলতেছে ছিল, অনেক যন্ত্রণা করতেছে, কিন্তু ওরা আমাকে একটু ওষুধও এনে দিল না। এত হারামি তারা, মনের মধ্যে দয়া মায়ার জাত বংশও নাই। এত কাফেরের কাফের, ওদের ভিতরে কোনো মায়া দয়া আল্লাহতালা মনে হয় দেয়নি। যাই হোক, ম্যাডাম এরকম আচরণ করল। এরকম করতে করে 3 মাস কাটিয়ে দিলাম। ওখানে বাসা বাড়িতে কাজ করে কাটানোর কিছুদিন পরে আবারও ওই একই কেস। প্রথমে আসলো ম্যাডামের ছেলে, তারপর আসলো সাহেব বাবু, তারপর আসলো সাহেব বাবুর ফ্রেন্ডরা। এমনভাবে এসে দরজায় নক করে যে দরজাটা আমি খুলব যে সেই সময়টুকু আমাকে দেয় না, জোরে জোরে ঠাস ঠাস করে দরজায় নক করে। দরজা খুলতে যদি একটু দেরি হয়ে যায়, ওরা দরজা ভেঙেই ঢুকে পড়ে রুমে, ঢুকে আমার সাথে এরকম বাজে আচরণ করে। কিন্তু আমি কোনোভাবেই রাজি ছিলাম না, সব ইচ্ছার বিরুদ্ধে করে। নিজেকে তখন খুবই অসহায় লেগেছিল। কি করব, অসহায়ের মতো হয়ে সব সহ্য করতে হলো। এরকম করে সবাই প্রতিটা রাতেই একের পর এক সিরিয়াল নিয়ে দাঁড়িয়ে থাকে। এইভাবে সবার সাথেই আমার এরকম বাজে কাজ করতে হয়। তারপরেও ম্যাডামকে যদি বলতে যাই, তাহলে ম্যাডাম বিশ্বাস করে না, উল্টো আমাকে ম্যাডামও নির্যাতন করে। ভাবলাম আমাকে একটা কিছু করতে হবে। এভাবে নির্যাতন আর কত সহ্য করব? এভাবে তো তারা আমাকে মেরে ফেলবে। মনে মনে ভাবলাম তারা আমার জীবনটা শেষে করে দিয়েছে। তারা আমার এমন অবস্থা করছে যে আমার নিজের গোপন ইন্দ্রিয় আমি নিজেই অনুভব করতে পারি না। তারা আমার জীবনটাকে শেষ করে দিয়েছে। মনে মনে শপথ করলাম আমি তাদেরকে উচিত শিক্ষা দিব। এতদিন তারা আমাকে বেতনের যে টাকা দিয়েছিল, তা থেকে আমি কিছু পাওয়ারফুল ঘুমের ট্যাবলেট আনলাম। চায়ের সাথে তাদেরকে একসাথে সবাইকে খাইয়ে দিলাম। তারপর গেলাম সেই মেম সাহেবের নিকট। গিয়ে কিচেন থেকে সেই চামচটা নিয়ে একেবারে আগুনের মতো গরম করলাম। তারপর আস্তে আস্তে মেম সাহেবের গলায় এমনভাবে চেপে ধরলাম, একটু পর দেখি সে আর লড়ে না, সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ল। তারপর তাকে ইচ্ছামতো তার সারা গায়ে চেক দিলাম, তার বিশেষ জায়গায়ও চেক দিলাম। প্রত্যেকটি মানুষকে এমন অবস্থা করলাম যেন ওই হায়ানার দল মৃত্যুর যন্ত্রণা অনুভব করে, জেনে তারা না মরে বেঁচে থাকবে শুরু যন্ত্রণা নিয়ে। তারপর আমি এই বাসা থেকে পালিয়ে গেলাম। পালিয়ে যখন রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, তখন আমি পুলিশের কাছে ধরা পড়ে যাই। পুলিশ আমায় 3 মাসের জেল দিল। আর এইদিকে ওই হায়নাগুলো কি বেঁচে আছে নাকি মরে গেছে
তার কোনো খবর অবশেষে আমি পাই নাই। পুলিশ ৩ মাস পর আমাকে বাংলাদেশের এয়ারপোর্টে বিমানে তুলে বাংলাদেশে পাঠিয়ে দেয়। তারপর আমি পরিপূর্ণ ৬ মাস চিকিৎসা নিয়ে কোনো রকম সুস্থ হলাম। তারপরেও আমি আর আগের মতো সুস্থ হতে পারলাম না। কারণ আমার বিশেষ ২টা গোপন ইন্দ্রিয় তারা নির্যাতন করতে করতে এক করে ফেলেছিল। প্রিয় বন্ধুরা, পরিশেষে আমি বলল, মেয়েরা কোথাও নিরাপদ নয়, একমাত্র তাদের বাপের বাড়ি আর স্বামীর বাড়ি ছাড়া। মেয়েরা যেখানেই যাক না কেন, ক্ষুধার্ত শুকনের দল, হায়ানার দল ওত পেতে থাকে তাদের গ্রাস করার জন্য। আর তাছাড়াও আপনারা দালালের মাধ্যমে কখনো আপনাদের মা বোনদেরকে বিদেশে পাঠাবেন না। আর যদি পাঠান তাহলে হয়তোবা আমার মতো অবস্থার শিকার হতেও পারে। তবে মেয়েদের বিদেশ চাকরির জন্য না যাওয়াই ভালো। যদিও মেয়েরা বিদেশ চাকরির জন্য যায়, আর এতে বেশিরভাগই দুর্ঘটনার শিকার হতে হয়। আসুন আমরা সকলেই সচেতন হই। আমরা যদি বৈধভাবে আমাদের মা বোনদেরকে বিদেশ পাঠাই তাহলে হয়তোবা বিদেশে চাকরির নামে দালালের দল আমাদের সহজ সরল মা বোনদের নিয়ে এইভাবে নির্যাতন করতে পারত না। আমাদের সহজ সরল মা বোনদের বিক্রি করে দিতে পারত বিদেশে কোনো এক দেহ ব্যবসায়ীর হাতে। আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন নতুন মজার ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।